আপনি যদি আমাকে সবসময় এভাবে অপমান করেন আর যদি এভাবেই বকাঝকা করেন তাহলে আমি বিয়ের কথা সবাইকে বলে দিব, বুঝলেন? তারপর আপনি যা করার করেন। আমার কথায় রানা ভাইয়া ফিক করে হেসে দিয়ে বলল, এই জন্যই তো বলি পুচকি কাঁথা। আবারও আমি বাসায় গিয়ে সবাইকে বলে দিব কিন্তু যে আপনি আমার জোর করে বিয়ে করেছেন। পারবি তো ঠিকঠাক ভাবে বলতে? অবশ্যই পারবো, কেন পারবো না? আমার তো কোনো দোষ নেই এখানে, তাই না? না, সব দোষ তো আমারই। আমি যে তোকে বিয়ে হওয়ার হাত থেকে বাঁচালাম তার কোনো নাম নেই। কেন বাঁচালেন বলেন তো? আমি কি আপনাকে বাঁচাতে বলেছি? তার মানে কি তুই বিয়েতে রাজি ছিলি? অবশ্যই। আপনার মতো টাইগারের গলায় অন্তত ঝুলতাম তো না। আমি টাইগার আর তুই ভালো। এবার হয়েছে? কেন হবে না? তাও স্বীকার তো করলেন। এটাই তো আশা করিনি। এবার চুপচাপ বস, আর বাসায় যদি বিয়ের ব্যাপারে কিছু বলেছিস না, একদম মেরে ফেলবো, মনে রাখিস। কি অদ্ভুত মানুষের বাবা! জোর করে বিয়ে করে কোথায় অনুতপ্ত হবে তা না, উল্টো আমায় হুমকি দামকি দিয়ে চলেছে। আল্লাহ, কেন যে এই মানুষটাকে দুনিয়াতে পাঠালে? বাসার সামনে এসে গেছি, নাম। আমার একটা প্রশ্ন আছে। সেটা পরে করিস, এখন নাম। আরে প্রশ্নটা তো শুনবেন। আমি তোকে নামতে বলছি, ফড়িং। কথায় কথায় ধমকান কেন? কিরে, তোর সমস্যা কি? কথা কানে যাচ্ছে না, আবার মুখে মুখে তর্ক করছিস? সাহস কত বড়! আচ্ছা নামছি রে বাবা। ভালো করেও তো বলা যায়, তাই না? আমাকে নামিয়ে দিয়ে রওনা ভাইয়া গাড়ি নিয়ে আবারও কোথায় যেন চলে গেল। এখন আবার কোথায় যাচ্ছে? ধুর, যেখানে মন চায় সেখানে যাক, নয়তো জাহান্নামে যাক, আমার কি? বজ্জাত টাইগার কোথাকার! আমায় সবসময় অপমান করে। সুযোগ বুঝে তালাক নিয়ে নিতে হবে কাবিন হওয়ার আগেই, না হলে আমার জীবনটা রসাতলে যাবে। ভাবতে ভাবতে রওনা ভাইয়াদের ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকেই দেখি আরেক কাণ্ড। আমার দুই মামি এসেছে, সাথে মামারাও আমায় দেখে মামি এগিয়ে এসে বলল, কোথায় গেছিলি রুহি? কতক্ষণ ধরে অপেক্ষা করছে। এই তো মামি, একটু কাজ ছিল। ওমা, আজকে আবার কিসের কাজ? ওই কলেজে আমাকে থামিয়ে দিয়ে বলল, ওই, তুই আজকেও কলেজে গেছিলি? হ্যাঁ। বলতে বলতে মহিন চাচুর চিৎকার শুনতে পেলাম। দৌড়ে গেলাম মহিন চাচুর রুমের সামনে। গিয়ে দেখি ফারিন আপু বলছে, না বাবা, না। রুহি এখনো ছোট বাচ্চা। ওকে এভাবে বিয়ে দিও না প্লিজ। সেটা আমার সিদ্ধান্ত। তুমি আমার মন ভেঙে দিয়েছো ফারিন। আশা করি রুহি সেটা করবে না। প্লিজ বাবা, আমার ভুলের শাস্তি রুহিকে দেবেন না। রুহি তো রওশন চাচ্চুর মেয়ে, তাই না? রওশন চাচ্চু চাচ্ছে না রুহিকে এই মুহূর্তে বিয়ে দিতে। রওশন চাক বা না চাক, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। রওশন যদি আমার সিদ্ধান্ত অমত দেয়, তবে ও আমার ভাই হতে বঞ্চিত হবে। না বাবা, না। প্লিজ এমন করবেন না। মহিন চাচু কোনো উত্তর না দিয়ে আমার পাশ কাটিয়ে চলে গেল। ফারিন আপু আমায় দরজার কাছে দেখেই দৌড়ে এসে আমার জড়িয়ে ধরে বলল, আমায় মাফ করে দিস রুহি। আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। কি হয়েছে, কাঁদছো কেন? যে পাত্রপক্ষ আমায় আংটি পরিয়েছিল তারা এখন তোকে পছন্দ করেছে। আজকে রাতেই তার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। রওশন চাচ্চু ছোট মা কেউ এই বিয়েতে মত নেই। শুধু বাবার কথাই রওশন চাচ্চু না করতে পারছেন না। রুহি, তুই আমাকে বাচ্চা দিয়ে গিয়ে নিজেই ফেসে গেলি, আর আমি তোর জন্য কিছুই করতে পারছি না। না না আপু, এমন কিছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুই বুঝতে পারছিস রুহি, আজ রাতেই তোর বিয়ে। হবে না বলছি তো, হবে না। কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে, দেখো। তাই যেন হয়। কিন্তু রুহি, বাবার কোনো কথা যে নড়চড় হয় না, শুধুমাত্র আমি তার কথা নড়চড় করলাম, আর সেই ভুলের শাস্তি তোকে পেতে হচ্ছে। কান্না করো না ফারিন আপু, কিছু হবে না, দেখো। তাই যেন হয়। জানিস রুহি, যাকে ভালোবাসা যায় না তাকে বিয়েও করা যায় না। যাকে চিনি না জানি না তাকে বিয়ে করলে লাইফে সুখ দুঃখের অনিশ্চয়তা থাকে। বিয়ে তাকেই করা উচিত যাকে আমরা ভালোবাসি। ভালোবাসা ছাড়া কেউ কাউকে বিয়ে করে না। কথাগুলো বলেই ফারিন আপু চলে গেল। আর আমি শেষের কথাটা বারবার ভাবছি, ভালোবাসা ছাড়া কেউ কাউকে বিয়ে করে না। এর দ্বারা ফারিন আপু কি বোঝালো? তবে যে রাওনা ভাইয়া আমায় বিয়ে করলো সেও কি আমায় ভালোবাসে? মনের মাঝে আবারও একটা প্রশ্নের ঝড় উঠলো, যার উত্তর আমি কিছুতেই মেলাতে পারছি না। রানা ভাইয়ার কথা, আচার আচরণ আমার জন্য সবসময় খারাপ থাকে। সবসময় ধমকি ধমকি, বকাঝকা, থাপ্পড় মায়ের এসবই দেখিয়েছে। এসব কি কখনো ভালোবাসা বোঝায়? তবে রানা ভাইয়া হঠাৎ আমায় বিয়ে কেন করলো? রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসতেই আম্মু আর রাফা হঠাৎই রানা ভাইয়াদের ফ্ল্যাটে আমার রুমে ঢুকলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলাম আম্মুর চোখে পানি টলটলো করছে। কি হয়েছে আম্মু, তুমি কাঁদছো কেন? আম্মু কিছু না বলে আমার কাছে এসে আমায় তার বুকের মাঝে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমায় মাফ করে দিস রহিমা। আমি তোর জন্য কিছু করতে পারলাম না।
এইটুকু বয়সে তোকে বিয়ে দিতে হচ্ছে। আমি চাইনি মা এটা, তোর আব্বুও চায় না। আমাদের মাফ করে দিস। আম্মু কেঁদো না আম্মু, কিছু হবে না, দেখো বিয়েটা হবে না। হবে রুহি, আজকেই হবে। আর তোকে আজকে শ্বশুরবাড়ি নিয়ে যাবে। পৃথিবীর কোনো বাধাই তোর মহিন চাচ্চুকে থামাতে পারেনি রুহি। আম্মু আমার কপালে চুমু খেয়ে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আমি রাফার দিকে তাকালাম, দেখলাম ওর চেহারায় মন খারাপ স্পষ্ট। ওই রাফু, কি হয়েছে রে তোর? রাফা কোনো উত্তর দিল না। কিরে কথা কেন বলছিস না? আয় এদিকে আয়। রাফা আমার কাছে আসতে আমি কোলে বসালাম ওকে, তারপর গালে হাত দিয়ে বললাম, কি হয়েছে রে রাফু, তোর মন খারাপ যে? তুমি নাকি শ্বশুর বাড়ি চলে যাবে রুহি আপু? কে বলেছে? বাসার সবাই বলছে। মিথ্যে কথা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। সত্যি? হ্যাঁ। কিন্তু মাহির চাচ্চু যে বলল আজকেই তোমায় নিয়ে যাবে বিয়ে করে। তুমি চলে গেলে আমি কার সাথে ঝগড়া করব রুহি আপু? কার সাথে খেলবো? ধুর বোকা, আমার বিয়ে হচ্ছে না তো। তুই দেখিস রানা ভাইয়া ঠিক কিছু একটা করবে। সত্যি বলছো? হ্যাঁ। জানো আপু, যখন সকালে তোমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল, তখন আমার আব্বুর রাগে বাসা থেকে বেরিয়ে ঢাকা চলে গেছে। আর আম্মু শুধু কেঁদেই যাচ্ছে। রাউনফ ভাইয়া চাচ্চুকে অনেক বুঝিয়েছে, কিন্তু চাচ্চু কিছুতেই মানছে না। তাই দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিল। আরে দূর, কিছু হবে না। বলছো? হ্যাঁ, রাফাকে বিদায় দিয়ে বসে বসে ভাবছি, রানা ভাইয়া তবে কি বিয়েটা করে আমায় অনেক বড় উপকার করলো? যদি তাই হয়ে থাকে তবে 100 বার ধন্যবাদ রাউন অফ টাইগার। শান্তিতে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু নিচে এত চিল্লাচিল্লি যে কে ঘুমাবে এভাবে? কি হয়েছে জানার জন্য নিচে যাব, তাই ভেবে ওড়নাটা জড়িয়ে রুমের বাইরে পা বাড়াতেই রানা ভাইয়া রুমের সামনেই আবারও হ্যাচকা টানে কারো গায়ের সাথে জড়িয়ে গেলাম। চোখ তুলে দেখলাম রানা ভাইয়া কপাল কুঁচকানো চোখে তাকিয়ে আছে। আমি তার বুকের নিচে পড়ে আছি। লোকটা এতটাই লম্বা। ভাইয়া অনেকটা নুয়ে আমায় বলল, ওই দিকে কই যাচ্ছিস? নিচে যাচ্ছিলাম। কেন? চিল্লাচিল্লি কেন হচ্ছে সেটা শুনতে। সেটা তো তুই নিজেই সব সময় করিস, অন্যেরটা শুনতে কেন যেতে হবে? মানে কি বলতে চাইছেন ভাইয়া? আপনি কি আমায় অপমান করার জন্য আপনার রুমে টেনে এনেছেন? আমি কেন এনেছি সেটা আমার ব্যাপার, আমি বলবো, আমার কথা মতো তাই করবি। একটা কথা যেন নচর না হয় বলে দিচ্ছি। আপনার কথা নড়চড় হতেই পারে, তাতে আমার কি? তোর তাতে কি না? আমার এত কষ্টের প্ল্যান যদি জ্বরে যায় তবে তোকেও আমি জ্বরে ডোবাবো, মাইন্ড ইট। ভাইয়া বেডের দিকে নজর দিতেই দেখলাম স্লিং এর সাথে দড়ি ঝুলানো। আমি দড়ি দেখে ভড়কে গেলাম, আমার মুখের আওয়াজ যেন গুলিয়ে যাচ্ছে। ভাইয়া, এখানে দড়ি কেন ঝুলিয়ে রেখেছেন? সুইসাইডের জন্য। তার সোজা উত্তর শুনে আমার হার্টবিট বেড়ে গেল। কে সুইসাইড করবে? তুই? তুই কথাটা শুনেই আমার রুহ উড়ে গেছে। মানে আমি কেন সুইসাইড করতে যাব? আমি কোনো সুইসাইড করতে পারবো না। আপনার মরতে মন চাইলে আপনি মরেন, আমায় কেন সুইসাইড করতে বলছেন? আমায় তো জোর করে বিয়ে দিচ্ছে না যে আমি সুইসাইড করব। এর জন্য কি সুইসাইড করতে হবে? দরকার পড়লে যে কয়টা বিয়ে করা লাগে করব, তবু আমি সুইসাইড করতে পারবো না। তুই এত এক্সট্রা কথা কেন বলিস বলতো, স্টুপিড কোথাকার। আমি একদমই বেশি কথা বলছি না, আমি সুইসাইড করতে পারবো না। আমি কি তোকে সত্যি মরতে বলেছি? আগে কথাটা তো শুনবি। আপনি আমার কোন কথা শুনেন যে আমি আপনার কথা শুনবো? কথাটা বলা মাত্রই ঠাস করে গালের উপর পড়লো এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। কত বড় কপাল আমার, বিয়ের ফার্স্ট দিনই হাজবেন্ডের থাপ্পড় খেলাম। এই কপালের চেয়ে সত্যি সত্যি সুইসাইড করাই ভালো ছিল। আর একটা এক্সট্রা কথা বললে তোর মৃতদেহ আমি তোরই সাথে ঝুলিয়ে রেখে দেবো। কথাটা শুনেই আমি কেঁপে উঠলাম। কিভাবে এতটা বাজে চিন্তা ভাবনা সে করতে পারে? এই ছিল আমার ভাগ্যে। আমার গাল থেকে হাত সরিয়ে গালে ছোঁয়া দিয়ে বেড়ে বসিয়ে শান্ত কণ্ঠে বললেন, তুই কেন এমন করিস বলতো রুহি? আমি তোকে মারতে চাই না, তুই তবু ইচ্ছে করে আমার রাগ উঠিয়ে দিস কেন বলতো? আমি কিছু বললাম না, চোখে পানি এসে পড়েছে। চোখের জল মুছতে হাত বাড়াতেই রাওনা ভাইয়া তার আগেই তার হাতের আঙুলের ছোঁয়ায় আমার চোখের জল মুছে দিতে দিতে বললেন, আমার কাজের উপর অযথা প্রশ্ন করবি না, এটা আমার মাথায় রাগ উঠে যায়। আমি যা করি ভেবেচিন্তেই করি, ঠিক আছে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। এবার শোন, এখন সুইসাইডের নাটক করতে হবে। আমি রুমের বাইরে যাওয়ার পর তুই ভেতর থেকে দরজা আটকে দিবি, তারপর সবাই দরজা ধাক্কালে বলবি তুই বিয়ে করতে চাস না, ঠিক আছে? তারপর যদি বলে না বিয়েটা হবে না, তবেই তুই দরজাটা খুলবি, এর আগে নয়, ঠিক আছে?
আচ্ছা, আপনি যে পাত্রপক্ষের সাথে কথা বলেন এতে কোনো কাজ হবে না? সে না বললেও তার ফ্যামিলি ঝামেলা করবে। আর আমি বিয়ের প্রমাণ অমনভাবে দিতে পারিনি। কাবিন করতে পারলে ডকুমেন্ট থাকতো, কিন্তু সেটা তো নেই। তাই আমার সন্দেহ লাগছে। আমি চাই না কোথাও কোনো ত্রুটি থাকুক। যা বলছি ঠিকঠাক করবি। আমি চলে যাচ্ছি তাহলে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। হঠাৎই রনব ভাইয়ার ঠোঁট আমার গালের সাথে স্পর্শ পেতেই আমি আঁতকে উঠে চোখ বড় বড় করে তাকালাম। বোঝার আর বাকি নেই যে রনব ভাইয়া আমায় কিস করেছে। তার কিসটা ছিল আমার জন্য ইলেকট্রিক শকের মতো। হঠাৎই সারা শরীরে কি যেন হয়ে গেল আমার। সাথে সাথে ভাইয়া দাঁড়িয়ে রুম থেকে চলে গেলেন, দরজাটা হালকা চাপিয়ে গেলেন। ভাইয়া যেতেই আমি দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। রনব ভাইয়া আমার জন্য এত কিছু করছেন, নিজের লাইফের দিকে না তাকিয়ে আমায় বিয়ে করলো, সব দিকে সামলাচ্ছে, এতটা ভাবে ভাইয়া আমায় নিয়ে। তবে কি রানা ভাইয়া আমায় সত্যিই ভালোবাসেন? হঠাৎই মনটা খুশিতে ভরে গেল, কিন্তু ফ্যানের সাথে দড়ি ঝুলানো দেখে মনটা কেমন যেন ভয় ভয় করছে। সত্যি কি অভিনয় হবে নাকি সুইসাইড? কেন যেন নিজের ভবিষ্যতের কথা ভেবে সুইসাইড টানছে আমায়। রানা ভাইয়া ডক্টর হবে, আমি কি করব? আমার তো কোনো উদ্দেশ্য নেই। আর যদি বিয়েটা জানাজানি হয়ে যায় তখন কি হবে? আমি বিবাহিত, কিছু সময় আগেও ছিলাম অবিবাহিত, কিন্তু হঠাৎ এ কেমন ঝড় এলো জানি না, বুঝি না কোথা থেকে ভাগ্য আমায় রানব ভাইয়ার কপালে পৌঁছলেন, যেখানে আমি মনে করি আমি হলাম রানব ভাইয়ার সবচেয়ে বড় শত্রু। আমার কাছে সে কেমন ঠিক বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় আমি রানব ভাইয়াকে ভালোবাসি, আবার কখনো মনে হয় রানব ভাইয়াই হলো আমার অপছন্দের মানুষ। সঠিক উত্তরটা খুঁজে পাইনি আজও। আর সেই আমি আজ রানব ভাইয়ার বউ। আমি কি আদৌ রানব ভাইয়ার যোগ্য? সে একজন ফিউচার ডক্টর, আর আমি উদ্দেশ্যহীন পথ চলেছি। চাকরি, ক্যারিয়ার, ফিউচার, এমন কোনো ডেস্টিনেশনই নেই আমার। সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, কিন্তু আমার কোনো প্রিপারেশনই নেই। কলেজে যাচ্ছি, প্রাইভেটে যাচ্ছি, কিন্তু আজও পড়ার জন্য আগ্রহ খুঁজে পাই না। আমি তো অতটা সুন্দরীও না। আর রানা ভাইয়া কত সুন্দর একটা ছেলে, হাজারো মেয়ে লাইন ধরে আছে তার জন্য। সেখানে ভাইয়া আজ আমায় বিয়ে করলেন, তাও শুধুমাত্র আমায় এই বয়সে বিয়ের হাত থেকে বাঁচানোর জন্য। তবে কি ভাইয়া আমার উপর দয়া করলেন? শুনেছি সুইসাইডের নাম নিলে নাকি সুইসাইড টানে। আমার সাথে এমন কেন হচ্ছে? আমার জন্য আব্বুর কাছে কত বিচার আসে, আম্মু কত কান্না করে। কি লাভ আমার বেঁচে থেকে? বাঁচতে চাই না আমি। আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে ভাইয়া। একটু সাইডে আসবেন প্লিজ। যাও শুভ্র। দরজার বাইরে এসে রাউনব শুভ্রকে বলল, ভাইয়া, আমি আপনাকে রাস্তায় বলেছি যে রুহি একজন বিবাহিত মেয়ে, আর তার হাজবেন্ড আমি। বিয়ের ভিডিও আমি আপনাকে দেখিয়েছি, তবুও কেন বিয়ে করতে চলে এলেন? দেখেন ভাইয়া, আপনি আমার সিনিয়র। আমি চাই না আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করতে। আসলে আমি একটু সিরিয়াস মাইন্ডের লোক। বুঝলাম মিস্টার রাউনফ চৌধুরী, কিন্তু এইটুকু মেয়ের বিয়ে হয়েছে এটা বললে যে কেউ হাসবে, শুধু আমি না। আর সবচেয়ে বড় কথা হলো আমার ফ্যামিলি বিষয়টা জানে না। আর ভিডিওর কথা বলছেন, এসব নাটক সাজিয়েছেন আপনি রুহিকে নিয়ে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে ভাইয়া। আমি আবারও বলছি, আমি সিরিয়াস মাইন্ডের ছেলে। নাটকবাজি একদমই পছন্দ করি না। ইটস ডিলজিক ব্রো, রেগে যাচ্ছ কেন? বয়স কম, রক্ত গরম তোমার। আসলে আমি আমেরিকা থেকে ডাক্তারি কমপ্লিট করেছি, আর তুমি সবে মাত্র মেডিকেল স্টুডেন্ট। সুতরাং আমি তোমার চেয়ে অবশ্যই বেশি বুঝি, তাই নয় কি রাউনফ চৌধুরী? আমি আপনার দক্ষতা নিয়ে কথা বলতে আসিনি। আমি শুধু চাইছি বিয়েটা ভেঙে দিতে, ব্যাস, আর কিচ্ছু না। রুহি বিবাহিত, আর ইসলামী শরীয়ত সরাই আসল বিয়ে। হাসছালে ব্রো, আসলে কি বলো তো, চোখের সামনে এমন সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। তাই তোমার রুহিকে দেখে মাথা ঠিক নেই, তাই আমাকে ভাগানোর চেষ্টা করছো। এতদিন রুহিকে যেভাবে ব্যবহার করেছো করো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের পর, অর্থাৎ কালকের পর, রুহি আমার। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার শুভ্র। আপনি এতক্ষণ অনেক কিছু বলেছেন, আমি কিছু বলিনি। আমার সম্পর্কে এমন ধারণা কি করে করেন? রুহি আমার সব বুঝলেন, সব কিছু ভাগ করে দিতে পারবো, কিন্তু রুহিকে নয়। আমার শার্টের কলার ছাড় রওনাফ, আমি চিৎকার করব। তোর চিৎকার বাসায় গিয়ে কর। এখান থেকে তোর ফ্যামিলি নিয়ে চুপচাপ চলে যাবি, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। বলেই কলার ছেড়ে দিয়ে ছুঁড়ে মারলো। সাথে সাথে রাউনব রুহি বলে কাউকে চিৎকার করতে শুনলো। ছোট মার গলা। আমি তো ভুলেই গেছি, রুহিকে আমি আমার রুমে দিয়ে এসেছি। ও গড! দৌড়ে গিয়ে দরজা ধাক্কালো। রুহি, দরজা খোল। আমি জানি না আমার রুহির কি হলো। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু খুলছে না। আমি বলেছি তোকে বিয়ে দেবো না,
এই বিয়ে আমি যেভাবে হোক ভাঙবো, কিন্তু তাও খুলছে না। আমার রুহি কিছু করে বসলো না তো? না দাদা, এটা তো কথা ছিল না। হঠাৎই আমার মনটা এমন কু ডাকছে কেন? রুহি ঠিক আছে তো? সাথে সাথে রাউনাফ দরজা ধাক্কে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলো। তারপর নিয়ামকে ডাকলো। নিয়াম আর রাউনাফ মিলে ভাঙলো। রুহি ফ্যানের সাথে ঝুলে আছে, দেখলো পা দাপাচ্ছে। দেখে রাউনাফ জোরে ফড়িং বলে চিৎকার করে উঠলো। সেই চিৎকার ছিল ভীষণ জোরে। সারা বাসার সবাই এক হলো রাউনাফের চিৎকারে। রুহি ঝুলন্ত পা জড়িয়ে ধরে রুহিকে গলার বাঁধন খুলে রাউনাফ অস্থির হয়ে বলল, রুহি, তুই এটা কি বোকামি করছিলি রুহি? বলেই নিজের সাথে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লো। রুহির আম্মু চিৎকার করে কেঁদে উঠল। রুহিমা, তুই এটা কি করতে গেছিলি? রুহির গলার স্বর বেরোচ্ছে না। সে ঠোঁট কাঁপাতে কাঁপাতে কি যেন বলতে চাইছে, কিন্তু পারছে না। সে হাত দিয়ে রাউনাফের গালে হাত দিতে নিয়ম বলে উঠল, রৌনক, রোহিকে হসপিটাল নিতে হবে তাড়াতাড়ি, নয়তো বাঁচানো মুশকিল হয়ে যাবে। ওর নিঃশ্বাস ঘন হয়ে গেছে। হ্যাঁ ফড়িং, আমি থাকতে তোর কিছু হতে পারে না। বলেই রাউনাফ রুহিকে কোলে করে পাত্রপক্ষের সামনে নিয়ে গেল। রুহির দেহখানা পড়ে আছে রাউনাফের কোলে। শুধু জোরে জোরে শ্বাস নেওয়া ছাড়া আর শরীরে কোনো অংশ নড়ছে না। রুহির সুইসাইড করা দেখে পাত্রপক্ষ থ হয়ে রইলেন। তারপর তারা নিজ ইচ্ছেই চলে গেল। রুহি বাঁচবে কি না ঠিক নেই, তাই পাত্রপক্ষ বাল্য বিবাহ করতে আসায় তাদের জেলও হতে পারে। মঈন চৌধুরী নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। ফারিন, রাউনাফের মা সবাই কেঁদে চলেছে। নিয়াম ড্রাইভিং করছে। রাউনাফ রুহির মাথা নিজের কোলের মাঝে নিয়ে অঝরে চোখের জল ঝরাচ্ছেন। তাড়াতাড়ি চালাও প্লিজ নিয়াম ভাইয়া, রুহিকে বাঁচাতেই হবে। রুহি তোকে বাঁচতেই হবে। তুই এটা কি করে ফেললি রুহি? শান্ত হও রৌনক, রোহির কিচ্ছু হবে না। দেখো, রুহির কিচ্ছু হবে না। হসপিটালে পৌঁছে রুহিকে ইমার্জেন্সি বেডে নিয়ে ডক্টরকে দেখতে বললেন। ডক্টর রুহিকে একটু দেখে বলল, সরি, রোগীর অবস্থা খারাপ। এটা সুইসাইড নাকি মার্ডার? সুইসাইড ডাক্তার, ও সুইসাইড করেছে, প্লিজ ওকে বাঁচান প্লিজ। সরি, এসব আইনের খাতায় না। আসলে আমরা রোগী দেখতে পারবো না। এটা আপনি কি বলছেন ডক্টর? রোহির অবস্থা খারাপ, ওকে বাঁচাতে হবে। এখনই এই মুহূর্তে থানায় যাওয়া পসিবল না। বললাম তো সরি। দেখুন, আমাদের অনেক পেশেন্ট আছে, দেখতে হবে। বলেই ডক্টর চলে যেতে নিলে রনফ তাকে পেছন থেকে টেনে ধরে কলার চেপে বললেন, আমার রুহির যদি কিছু হয়েছে না, তাহলে তোর লাশ নিয়ে আইনের কাছে যাবো, বুঝলি? তোর অন্য পেশেন্ট তুই পরে দেখ, আগে তোর চিকিৎসা করার জন্য ডাক্তার লাগবে। সারুন প্লিজ, দেখছি আপনার রোগীকে দেখছি। আরে রাউন্ড রাগের মাথায় কি করছো? ছাড়ো। রানফ ডক্টরের কলার ছেড়ে দিতেই নার্সরা এসে রুহিকে নিয়ে গিয়ে আইসিইউতে ঢুকালেন। ডক্টরও গেলেন। রাউনাফ আর নিয়াম ওয়েটিং রুমে বসে আছে। নিয়াম রাউনাফের পাশে বসে আছে। রাউনাফ নিজেকে অপরাধী ভাবছে। কি করলাম এটা আমি? কেন দিলাম ওকে ওই রুমে একা? ও যে বোকামি করতে পারে সেই বিশ্বাস আমার ছিল, কিন্তু এতটা বোকামো করবে তা আমি বুঝে উঠতে পারিনি। তুই এটা কি করলি রুহি, কি করলি? আজ যদি তোর কিছু হয়ে যায় আমার কি হবে? কি নিয়ে বাঁচবো আমি? তোকে ঘিরে আমার বেঁচে থাকা, তোকে ঘিরে আমার স্বপ্ন, সেই তুই কিরা একবারও আমার কথা ভাবলি না? আজ যদি তোর কিছু হয়ে যায় আমি নিঃশেষ হয়ে যাব। ফোনিং কন্যা, কি করলি তুই এটা? আল্লাহ প্লিজ প্লিজ আমার রুহিকে বাঁচিয়ে দাও, প্লিজ আমাকে নিয়ে যাও, তবুও রুহিকে ছেড়ে দাও প্লিজ। রানফ চলে যেতে নিলেই নিয়াম প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ রাউন্ড? মসজিদে। আচ্ছা যাও। আপনি এখানে থাকেন নিয়াম ভাইয়া, ডাক্তার বের হয়ে যদি রুহি ঠিক আছে বলে তবে আমায় কল করবেন, না হলে দরকার নেই, আমি অপেক্ষা করব আপনার কলের। কথাটা বলে রানফ চলে গেলেন মসজিদে। অজু করে মসজিদে ঢুকে নামাজ পড়ে মোনাজাতে বসে রইলেন। প্লিজ আল্লাহ আমার রুহিকে বাঁচিয়ে দাও, আমরা নতুন বিয়ে করেছি, এভাবে নিয়ে যেও না ওকে। বলে কান্নায় ভেঙে পড়লেন। বাসার সবাই চলে এসেছে হসপিটালে। রুহির বাবাকেও খবর দেওয়া হয়েছে, সেও আসছে ঢাকা থেকে। অনেকক্ষণ পর ওটি ডক্টর বেরোলেন। ডক্টর বেরোতেই ফাইন গিয়ে প্রশ্ন করলো, কি চাই? এই ভর দুপুরে মসজিদে কি জন্য আসছো? আল্লাহর কাছে আমার প্রিয় মানুষটার প্রাণ ফিরিয়ে চাইতে। যা বাবা, আল্লাহর কাছে যা চাওয়ার চাও, আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেয় না। কথা বলেই ইমাম সাহেব চলে গেল। রাওনাফ আবারও মোনাজাতে হাত তুলে বলল, প্লিজ আল্লাহ আমার ফরিদকে তুমি বাঁচিয়ে দাও প্লিজ। ও না থাকলে আমি কি নিয়ে বাঁচবো? ও আমার সব। ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে মাফ করতে পারবো না। প্লিজ আল্লাহ, বিনিময়ে তুমি আমাকে নিয়ে নাও, তাও রুহিকে বাঁচিয়ে দাও প্লিজ।
মোনাজাত শেষ করে ফোনের দিকে তাকিয়ে দেখে বারবার নিয়ামের ফোনের জন্য অপেক্ষা করছে সে, কিন্তু কোনো ফোন আসেনি। রাউনাফ বারবার তার চোখের পানি মুছে যাচ্ছে। হঠাৎই ফারিনের নাম্বার থেকে ফোন এলো। আমি তো নিয়াম ভাইয়াকে ফোন দিতে বলছিলাম, ফারিন আপু কেন দিল? হঠাৎই রাউনাফের বুকটা চিনচিন ব্যথা শুরু হলো। বুকে হাত দিতে আবারও ফোনের রিংটোন বেজে উঠলো। রাউনাফ নিজেকে সামলে ফোনটা রিসিভ করলো। হ্যালো রাউনাফ, ফোন তুলছিস না কেন? রুহি? তুই তাড়াতাড়ি হসপিটালে আয়, রুহি তোকে ডাকছে। তার মানে রুহি ঠিক আছে? হ্যাঁ, রুহি ঠিক আছে। ডাক্তার অনেক কষ্ট করে রুহির অক্সিজেন উঠিয়েছে। আর একটু লেট হলে হয়তো বাঁচানো সম্ভব হতো না রে, আল্লাহ শুধু চাইলেন বলে। রাউনাফ, তুই তাড়াতাড়ি আয় হসপিটাল, রুহি বারবার তোকে খুঁজছে। আমি বাসায় যাব, আসতে পারবো না। কে বলছিস তুই রাউনাফ? রুহি তোকে খুঁজছে আর তুই বলছিস বাসায় যাবি? হ্যাঁ, ওর মতো আমার অত দরদ নেই। ও যাকে মন চায় তাকে খুঁজুক, আমি বাসায় গেলাম। রাউনাফ শোন। ফারিন কথাটা শেষ করার আগেই রাউনাফ ফোন কেটে দিল। যা কেটে দিল। ফারিন আপু, রাউনাফ ভাইকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, একটু বলো না আসতে। এখন যদি বলি রাউনাফ বাসায় চলে গেছে, তবে রুহি কষ্ট পাবে। আসলে রাউনাফ বাহিরেই আছে, ওই হসপিটালে একটু সামনেই, কিন্তু এখন আসতে পারবে না। তুই সুস্থ হয়েছিস এতেই খুশি হয়েছে রাউনাফ। আসতে পারবে না মানে? এখনই তো আমরা বাসায় চলে যাব, তখন দেখা হবে, তুই বিশ্রাম নে। আমি কি অনেক বড় ভুল করে ফেললাম তবে? রাউনাফ ভাইয়া কি অভিমান করেছেন আমার সাথে? তার প্ল্যানটাকে আমি উল্টো করে দেয়? ভাইয়া কি আমার সুইসাইডে কষ্ট পেয়েছিলেন? ওইভাবে কাঁদছিলেন কেন আমায় কোলে নিয়ে? নাকি সে কষ্ট পায়নি? যদি পেত আমায় একবার অন্তত এসে দেখে যেত। তাকে দেখার জন্য মনটা ছটফট করছে আমার। বুকের ভেতরে অনেকটা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রানা ভাইয়াকে ভীষণ দেখতে মন চাইছে আমার। যেন এমন মনে হচ্ছে এর চেয়ে আমার সুইসাইডের কষ্টটা অনেক বেশি ছিল। রুহি, তুই কেন এমন করতে গেলি বলতো? একবার তোর মায়ের কথা ভাবলি না? সরি আম্মু। তুই যে জেদি সেটা আমরা জানতাম, কিন্তু এই জন্য যে সুইসাইডের সিদ্ধান্ত নিবি ভাবতে পারিনি রুহি। আর হবে না। কি করব, আমার কাছে সুইসাইডই সহজ মনে হচ্ছিল আমার লাইফ স্টাইলের চেয়ে। তোর নিজের ইচ্ছে ছাড়া আর কখনোই আমরা তোকে জোর করব না রুহি। হ্যাঁ রুহি, তুই জানিস আব্বু অনেক আফসোস করছে তার সিদ্ধান্তের জন্য। রহিমা, তুমি একবারও তোমার বাবার কথা ভাবলো না? আব্বু কোথা থেকে এসেই বলতে বলতে ঢুকলো, আব্বু তুমি? কি করে নিলে এমন সিদ্ধান্ত রহিমা? একবার ভাবো, আমি কাকে নিয়ে বাঁচবো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে রহিমা? সরি আব্বু, ভুল হয়ে গেছে আমার। আব্বু আমার কাছে এসে আমার মাথা উঁচু করে বলল, আর কখনো তোমার এই বাবার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলে আমার সাথে করে নিয়ে যেও। আমি আব্বুর বুকে মাথা রাখলাম। হঠাৎই রাফা বলে উঠল, রুহি আপু, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে? না রে রাফু, তোকে ছেড়ে আমি কোথায় যাব বল? প্রমিস করো আর কখনোই এমন করবে না। প্রমিস। বলেই আমি রাফাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলাম। রাফা এমন একটা মানুষ যার সাথে সারাদিন মারামারি ঝগড়া লেগেই থাকে, কিন্তু দু বোন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারি না আমরা। কিন্তু রাওনা ভাইয়াকে রাফা আমার চেয়ে বেশি ভালোবাসে। ভাইয়া আসলে তার পেছনেই ছাড়ে না। সে নিয়ে অনেক বকাবকি করি রাফাকে। হসপিটাল থেকে ছেড়ে দিল আমায়। আমরা সবাই মিলে হসপিটাল থেকে চলে এসেছি। আম্মু, বড় মা আর রাফা, আব্বু রাফাকে নিয়ে রিক্সায় গেল। আমি আর ফারিনাপু, নিয়াম ভাইয়া আমরা আরেকটা রিক্সায় এলাম। রাস্তায় অনেক কথা হলো আমাদের। গাড়ি এসে রাওনা ভাইয়াদের ফ্ল্যাটের সামনে থামলো। ভাইয়া নেমে আমাদের নামিয়ে দিল। আমি আর ফারিনাপু বাসায় ঢুকলাম। বাসায় ঢুকতেই মহিন চাচুর সাথে দেখা। চাচু আমায় বললেন, সরি রুহিমা, আমি হয়তো রাগের মাথায় এই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমায় মাফ করে দে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই চাচু। তুই যে সুইসাইডের সিদ্ধান্ত নিবি এটা আমি ভাবতে পারিনি। আমি আসলে ভুল করে ফেলেছিলাম চাচু। চাচুর সাথে কথা বলা শেষ করে তাড়াতাড়ি করে আমি সাথে সাথে রাওনা ভাইয়ের রুমে ঢুকলাম। তাকে দেখার জন্য মন ছটফট করছে আমার এখনো। তাই আর কিছু না ভেবে সোজা রাওনা ভাইয়ের রুমে চলে গেলাম। দেখলাম ভাইয়া শার্টের বোতাম লাগাচ্ছেন। বেডের উপর দেখলাম ভাইয়ার ব্যাগ গোছানো। ভাইয়া কি তবে আমার সাথে অভিমান করে চলে যাচ্ছে? আমি আর কিছু না বলে ভাইয়াকে বললাম, রাওনা ভাইয়া। ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে শার্টের বোতাম লাগাচ্ছেন। ভাইয়া শুনছেন? কোনো উত্তর দিল না। কপালে তার ভাঁজ পড়ে আছে। সুন্দর মুখশ্রীটা কেমন শুকনো শুকনো লাগছে, যেন কত বছর খায়নি। ঠোঁটটা কেমন অফ করে রেখেছেন। চেহারায় রাগ, অভিমান স্পষ্ট। চুলগুলো এলোমেলো। রুমের চেয়ার নিচে পড়ে আছে। বিছানার চাদর টেনে নিচে ফেলা। ফুলদানিটা ভেঙে পড়ে আছে ফ্লোরে। আয়নার সামনে
সবকিছু ফ্লোরে পড়ে আছে। লাইফে এই প্রথম রানা ভাইয়ের রুমটা এতটাই এলোমেলো দেখলাম। এমনি তাকেও প্রথম এতটা এলোমেলো হতে দেখলাম আমি। তবে কি এইসব কিছুর জন্য আমিই দায়ী? ভাইয়া কি খুব বেশি রাগ করেছে আমার উপর? কি করবো এখন আমি? রানা ভাইয়া শুনছেন? প্লিজ উত্তর দিন না। আপনি কেন হসপিটাল থেকে চলে এলেন? আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ভাইয়া বিছানা থেকে ব্যাগটা কাঁধে নিতেই আমি সামনে দুহাত মেলে দাঁড়ালাম। চোখে পানি টলমলো করছে আমার, কিন্তু রাওনাফ ভাইয়া আমার দিকে তাকাচ্ছিল না। প্লিজ রাওনাফ ভাইয়া, সরি। প্লিজ রাওনাফ, যেও না প্লিজ। প্লিজ সরি, ভুল হয়ে গেছে আমার। সরি ভাইয়া। ভাইয়া আমার হাতটা ধরে টেনে তার সামনে থেকে সরিয়ে বিছানায় ফেলে চলে গেলেন। আমি সাথে সাথে বিছানা ছেড়ে উঠে আবারও ভাইয়ার পিছু নিলাম। ভাইয়া সিঁড়ি দিয়ে নেমে পড়েছে, আর আমি সিঁড়ি দিয়ে জোরে জোরে হেঁটে ভাইয়া ভাইয়া বলে ডাকছি, কিন্তু সে ফিরেও তাকালো না একবার। যেতে যেতে বাসার বাইরে চলে গেল। রাস্তায় ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছিল। ড্রাইভার আঙ্কেল অনেকদিন ছুটি কাটিয়ে এসেছেন। রাওনাফ ভাইয়া গাড়ির দরজা খুলে ঢুকতে যাবে, এমন সময় আমি তার হাত ধরে ফেললাম। প্লিজ রাওনাফ ভাইয়া, এভাবে যেও না প্লিজ। রাওনাফ ভাইয়া আমার হাতটা সরিয়ে দিয়ে আবারও গাড়িতে এক পা দিতে নিলেই আমি তার পা ধরে বসে পড়লাম। প্লিজ রাওনাফ ভাইয়া, আমার উপর এতটা রাগ করো না প্লিজ। আমায় মাফ করে দেয়া যায় না প্লিজ রাওনাফ ভাইয়া? এভাবে চুপ করে থেকো না প্লিজ। আমায় এত বড় শাস্তি দিও না। ভাইয়া আমায় উঠিয়ে এক পলক কপাল কুঁচকে তাকিয়ে, আবার এই মুহূর্তে বাধা দিস না রুহি, সেটা তোর জন্য আরো খারাপ হবে। কথা বলেই আমায় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রাওনাফ ভাইয়া, চিৎকার দিয়ে বললাম। রাওনাফ ভাইয়ের গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ হাত বাড়িয়ে কান্নায় ভেঙে পড়লাম আমি। কেন এমন হয় আমার সাথে? কেন? ফাইন আপু আর নিয়াম ভাইয়া আমার চিৎকার শুনে বাইরে এসে আমায় ভেতরে নিয়ে গেলেন। ফাইন আপু, দেখেছো রাওনাফ ভাই আমার সাথে রাগ করে চলে গেল? আরে না রে বোকা, রাউফানের পড়া আছে জানিস তো। ও কি আর থাকতে পারে? এসেছে অনেকদিন হয়ে গেছে, তাই হয়তো চলে গেছে। না না আপু, ভাই আমার সাথে রাগ করে গেছে, তুমি জানো না। আরে না রে বোকা, রাউফান সময় হলে আবার আসবে, তুই মন খারাপ করিস না। ছোটবেলা থেকে রাউফান চলে গেলে কান্নাকাটি করতি, আজও সেই স্বভাব গেল না রুহি তোর? কিন্তু আজকের যাওয়াটা যে ভিন্ন ছিল আপু, তুমি তো বুঝবে না আমার মনের কথাটা। আজকেই বিয়ে হলো আর আজকেই অভিমান। রাওনা ভাইয়ের অভিমান এত সহজ নয় যে তাড়াতাড়ি ভেঙে যাবে। আমি জানি না কতদিন এই অভিমানের আগুনে পুড়ে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। দেখতে দেখতে 8টা মাস চলে গেছে। আমারও ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম শেষ, রেজাল্টও দিয়েছে। অনেকটা সামনে এগিয়েছি, যা আমার থেকে কেউ আশা করেনি। প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপরে মার্কস উঠেছে, যেখানে আমি সবসময় কোনো রকম পাশ করতাম। আমার রেজাল্ট নিয়ে সবাই খুশি, কিন্তু আমার মাঝে বিন্দু মাত্র কোনো খুশি নেই। সবার সামনে খুশি থাকলেও আমার মনের অবস্থা কাউকে বোঝানোর মতো নয়। আমার একটা ভুলের জন্য আজ 8টা মাস ধরে হৃদয় জ্বলে পড়ে যাচ্ছে আমার। প্রতিটা মুহূর্তে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার। যেখানে অভিমান হতো আজ সেখানে কষ্ট জমিয়ে রেখেছি আমি। যেখানে অন্যের নামে অভিযোগ করতাম আজ সেখানে নিজের নামে অভিযোগ দেয়া। এই 8 মাসের মধ্যে একবারও রওনা ভাইয়া যশোরে ফেরেনি। একটা বারের জন্যও আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করেনি। প্রথম প্রথম অনেক আননোন নাম্বার দিয়ে ফোন করেছি আমি রওনা ভাইয়াকে, তা শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমি জানি রওনা ভাইয়া কখনোই আননোন নাম্বারে ফোন রিসিভ করে না। তবুও বারবার চেষ্টা করেছি যদি ভুলেও ফোনটা রিসিভ হয়, কিন্তু না, কখনোই হয়নি ফোন রিসিভ। এই 8টা মাসে নিজেকে পড়াশোনার মাঝে আটকে রেখেছিলাম আমি। কলেজ, কোচিং, প্রাইভেট, বাসায় যতক্ষণ থাকতাম বই হাতে নিয়ে বসে থাকতাম। নিজে খুব একটা প্রয়োজন না হলে আসতাম না। আম্মু গিয়ে খাইয়ে দিত। পড়াশোনায় মনোযোগ দেখে আম্মু ভীষণ খুশি ছিল, যে খুশি আগে কখনো দিতে পারিনি আমি। এখন আর কখনোই আমায় বকে না। বড়মার ফ্ল্যাটে কোনো নির্দিষ্ট কাজ ছাড়া কখনোই যাওয়া হয় না। ফাইনাপু আসেন মাঝে মাঝে আমার সাথে গল্প করতে, আবার চলে যান। মাঝে মাঝে ছোঁয়াও আসে বাসায়, কারণ এখন আর আমি সেই আগের রুহি নেই। নেই সিনেমা হলে, নেই আড্ডায়, নেই অনলাইনে, নেই দুষ্টুমিতে। অনেকটাই বদলে গেছি আজ, কারণে অকারণে। কিন্তু শীত কাটে আমার রওনা ভাইয়ার স্মৃতিতে। তার দেয়া শাড়ি, চুড়ি, ডায়েরি, সাহিত্য, উপন্যাসের বইগুলো, এগুলো নিয়ে কখনো কখনো আবার ঘুমিয়েও যাই। আর সেই ঘুমিয়ে দেখার স্বপ্নে আজও রওনা ভাইয়া থাকে সেই আগের মতোই, বকাঝকা করে, কখনো আবার আমার যত্ন নেয়, যা বাস্তবে কিছুই না। এই যুগে আমিই মনে হয় একমাত্র মেয়ে যার হাতে ফোন নেই। ফোন ছাড়াই চলছি। রওনা ভাইয়া ফোন ভাঙার পর আর ফোন কেনা হয়নি। এর মাঝে আব্বু আমায় কিনে দিতে চেয়েছিল, কিন্তু আমিই নেইনি, কারণ রওনা ভাইয়া আমার ফোন চালানোটা প্রথম থেকেই পছন্দ করে না। যদি রওনা ভাইয়া কোনোদিন নিজ থেকে আমার ফোন কিনে দেয়, সেদিন আমি ফোনটা ইউজ করব। কখনো কখনো
রুম আটকে রাওনা ভাইয়ার দেওয়া শাড়ি পরে ভাবি রাওনা ভাইয়া যদি দেখতো তবে কি বলতো, সেদিনের মতো মেঘকন্যা, ফড়িং পাখি নাকি পেতনি ভূতনি। তার দেয়া সেই যত্ন করে রাখা চিঠিটা 100 বার পড়ি। হঠাৎই মনের মাঝে তোলপাড় শুরু হয় তার অভিমানের কথা মনে পড়লে। তার অভিমানের কথা মনে হলে আমার পুরো দুনিয়ায় অন্ধকার নেমে আসে। যদি আমি সুইসাইড করায় উনি এতটা কষ্ট পেয়েছিলেন, তবে যখন আমি বেঁচে গেলাম তখন কেন দূরে গেলেন, কেন অভিমান করে বসলেন? একটাবারও কি তার আমার কথা মনে পড়ে না যে আমি তার বউ, তার বিয়ে করা বউ, সেটা কি সে ভুলে গেছে? এ কেমন সম্পর্ক জুড়লেন রাওনা ভাই? আমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য আজকে হঠাৎ ফারিন আপু ডেকেছে তাদের ফ্ল্যাটে, তাই যাব আমি। ফারিন আপু আর নিয়াম ভাইয়ার আপাতত এঙ্গেজমেন্ট হয়েছে, কিন্তু নিয়াম ভাইয়ার বাবা জরুরি কাজে বাইরে থাকায়, দেশের বাইরে যাওয়ায় বিয়েটা হয়নি এখন। সে আসলেই বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। ফারিন আপুর রুমে গিয়ে দেখি ফারিন আপু রাওনা ভাইয়ার সাথে ফোনে কথা বলছে। রাউফান আয় না প্লিজ, তোকে অনেক দিন দেখি না। কত মাস হয়ে গেল যশোরে ফিরছিস না। আম্মু সারাদিন ঘ্যান ঘ্যান করে। আমার সময় হলে আমি ঠিকই আসবো। তোর সময় কবে হবে বলতো? কই, আগে তো খুবই ঘন ঘন আসতি, এমন তো কখনো করিস না। সেই যে রোহির সাথে অভিমান করে গেলি আর এলি না। আমি কারোর সাথে অভিমান করে আসিনি। আমি আমার স্বপ্ন পূরণের জন্য এসেছি আপু। আমার সময় হলে চলে আসবো। এখন তো নিজ থেকে ফোনও দিস না কখনো। কি যে হলো তোর কে জানে। বিয়ের তারিখ পড়লে কিন্তু চলে আসিস, তার আগে বাধ্য করছি না। দেখা যাক। জানিস রাওনাফ, এবার যদি আসিস না রুহিকে দেখে চমকে যাবি। আমাদের রুহি অনেক চেঞ্জ হয়ে গেছে, এবার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে। সে আগের মতো আর দুরন্তও নেই। কি রে, কিছু বলছিস না যে? আমার ক্লাসে যেতে হবে আপু, পরে ফোন করছি। রাওনা ভাইয়া চুপ করে আছে বলেই রাওনা ভাইয়া ফারিন আপুর ফোনটা কেটে দিল। এতটা অভিমান আমার উপর আপনার রাওনা ভাইয়া, কোনোদিনও কি শেষ হবে না এই অভিমান? কেন করছেন আমার সাথে এমনটা? মন খারাপ করে দরজার কাছ থেকে চলে আসতে নিতেই আমাকে দেখে ফারিন আপু বলে উঠল,